গত ভিডিওতে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এই ভিডিওতে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝাবো। এই কম্পাউন্ড ইন্টারেস্ট সাধারণত সবাই ভয় পায়, কিন্তু আমি যে পদ্ধতিতে তোমাদেরকে শেখাবো সেই পদ্ধতিটা ঠিকঠাকভাবে যদি ফলো করো প্রতিটা ভিডিও, তাহলে তোমরা এই যে ভয় ভীতিটা দূর হয়ে যাবে। ওকে, এখন আমি তোমাদের আগে বিষয়টা বলি, কি চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা সুদ দু রকম পাচ্ছি, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। এখন আমাদের কিছু স্টুডেন্টের মুখ থেকে আমরা প্রায় শুনি, স্যার কোনটা সরল সুদের অঙ্ক, কোনটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আমরা আইডেন্টিফাই করতে পারি না। তার জন্যে আমি শুধুমাত্র একটা কথা তোমাদের প্রশ্নের মধ্যে খুঁজতে বলবো, সেটা হলো চক্রবৃদ্ধি সুদের সময়ে দেখবে প্রতিটা প্রশ্নে কোনো না কোনো একটা জায়গাতে চক্র কথাটা উল্লেখ আছে, চক্র কথাটা উল্লেখ আছে। তাহলে চক্র কথাটা উল্লেখ থাকা মানেই আমাকে বুঝতে হবে সেটা চক্রবৃদ্ধি সুদ হিসাবে প্রশ্নটা আছে। ওকে, এখন চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝো? চক্রবৃদ্ধি সুদ হলো, ধরো কিছু টাকা, এটা আসল, এই আসল টাকার উপরে এক বছর পর ধরো 5% ইন্টারেস্টে কিছু টাকা আমরা সুদ পাবো, এটা সুদ। তাহলে কোনো একটা আসলের উপর এক বছর পর 5% ইন্টারেস্টে কিছু টাকা সুদ পাবো। সেই ইন্টারেস্টটা আমরা কিভাবে বার করব? PTR/100 এই সূত্র অনুসারে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো চক্রবৃদ্ধি সুদ করছি, কেন সিম্পল ইন্টারেস্টের সুদটা আমরা অ্যাপ্লাই করব? কারণ হচ্ছে এখানে যে কোনো সরল সুদ এক বছরের জন্য যত টাকা হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ওই এক বছরের জন্য ওই একই টাকা হবে। অর্থাৎ যদি পর্ব এক বছর হয়, পর্বটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে, এটা ইন্টারেস্টের সহিত তোমরা দেখতে থাকো। এখন যদি এক বছর ধরা হয়, তাহলে একই পরিমাণ টাকার 1% সুদের হারে সরল সুদের পরিমাণ যত টাকা হবে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ঠিক তত টাকাই হবে। তাই আমরা সরল সুদ থেকে, মানে চক্রবৃদ্ধি আসলে সরল সুদ থেকেই এসছে। এখন কেন এসছে? আমি কিছু টাকা তোমাকে ধার দিলাম, হয়তো আমি 10,000 টাকা ধার দিলাম, এক বছর পর দেবে বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছো। এখন তোমার কোনো সমস্যা, বিভিন্ন রকম সমস্যার জন্য সেই টাকাটা আমাকে 10 বছর পর ফেরত দিচ্ছ, তখন কি হবে? আমার মনে একটা প্রশ্ন জাগবে, আমি যেহেতু অঙ্কের মাস্টার, ফলে আমার একটা হিসাব আছে, সেই হিসাবের উপরে ভিত্তি করে আমি বলছি, তুমি যদি আমাকে এক বছর পরে টাকাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে কিন্তু দিচ্ছ 10 বছর পর, তাহলে ওই 10 বছরে শুধু সুদটা দিলে তো হবে না, তুমি যে টাকাটা প্রথম বছরে আমাকে সুদ হিসাবে দিতে, সেই টাকাটা যদি আমি পেতাম তাহলে ওটা আমি ব্যাংকে রাখতাম, ব্যাংকে রাখলে আমার 9 বছরের সুদ দিত, তাহলে আমার কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। এই লজিকের উপরে ভিত্তি করেই সরল সুদ থেকে এসছে চক্রবৃদ্ধি সুদ, বুঝতে পারলে? এখন সেই হিসাবে আমরা সরল সুদ হিসাবে আমরা কিছু টাকা সুদ পেলাম। এখন দ্বিতীয় বছরের পর 2 নম্বর বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছরে এই আসলের উপর 5% হারে দ্বিতীয় বছরে, মানে 2 বছরে আমরা কিছু টাকা সুদ পাবো, এটা হলো সুদ, এটা সুদ পাবো। আর এই সুদটার উপরে, মানে এক বছর পরে যে সুদটা পেয়েছিলাম সেই সুদটার উপরে আমরা আরো কিছু সুদ পাবো। এই সুদটার নাম হচ্ছে সুদের সুদ, মানে যেটা আমি তোমাকে বলছিলাম যে আমি কিছু টাকা তোমাকে এক বছরের জন্য দিয়েছিলাম,
তুমি যদি 1 বছর পর 2 বছর দাও তাহলে এই টাকাটা প্রথম বছরে তো আমি সুদ হিসাবে পেয়ে যেতাম, কিন্তু তুমি দাওনি। তার জন্য দ্বিতীয় বছরের সময় এই সুদের উপরেও তোমাকে সুদ দিতে হবে, সেটাই হলো সুদের সুদ। এই সুদের সুদ যেহেতু আমরা পাচ্ছি, তাই দ্বিতীয় বছরের পর থেকে সরল সুদে যত টাকা পেতাম তার থেকে কিছু টাকা বেশি পাবো। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে প্রথম বছর সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে, কিন্তু দ্বিতীয় বছর থেকে সরল সুদের পরিমাণ কম হবে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হবে। কত বেশি হবে? এই যে প্রথম বছরে যে সুদটা পেয়েছিলাম তার উপরে যে সুদটা পাবো ওই 5% হারে, ওই 5% হারে সেটাই বৃদ্ধি পাবে। ঠিক একই রকমভাবে আমরা যদি তৃতীয় বছরেরটা বার করি, মানে 3 নম্বর বছর, তাহলে এই আসলের উপরে একটা সুদ পাবো, যে সুদটা আমরা প্রথমে পেয়েছিলাম, মানে আমরা এই যে সুদটা পেয়েছিলাম সেই সুদ এখানেও দ্বিতীয় বছরে পেয়েছিলাম, সেই সুদটা তৃতীয় বছরেও পাবো। ওকে, এটা হলো আসলের সুদ। আর এই যে সুদটা আমরা পেয়েছিলাম প্রথম বছরে, সেটাই তো দ্বিতীয় বছরে পেয়েছিলাম, সেই দ্বিতীয় বছরে আবার এটা পেলাম কি? সুদের সুদ। এখানেও থামলাম না, এখানে এটা দ্বিতীয় বছরের জন্য এই সুদটা পেলাম তৃতীয় বছরে। আর এই যে দ্বিতীয় বছরে সুদ পেয়েছিলাম তার উপরে আবার একটা সুদ পেলাম, তার মানে এখানে আমরা পেলাম এই সুদের সুদ। বোঝা গেল? তাহলে আমরা আসলে কি পেলাম? প্রথম বছরে একবার সুদ পেলাম, দ্বিতীয় বছরে একবার সুদ পেতাম যদি সরল সুদ হতো। যেহেতু চক্রবৃদ্ধি তাই সুদ পেলাম আবার, মানে এই টাকাটা আমরা কি পেলাম? এক্সট্রা পেয়ে গেলাম। ওকে, আবার 3 নম্বর বছরে গিয়ে আসলের জন্য যে সুদটা পাচ্ছিলাম সরল সুদের হিসাবে সেটাই পেলাম। দ্বিতীয় বছরে যে সুদ পেয়েছিলাম সেই সুদটা তৃতীয় বছরেও পেলাম, কিন্তু 3 নম্বর বছরে গিয়ে এক্সট্রা টাকা কোনটা পেলাম? এই টাকাটা। কোনটা? এই সুদ যেটা পেয়েছিলাম তার সুদটা পেয়েছিলাম, তাই সুদের সুদ। ওকে, এইভাবে যদি আমরা অগ্রসর হই পরপর 3 নম্বর বছরের পর 4 নম্বর বছর, তাহলে আমরা আবার এই সুদের একটা সুদ পাবো। তোমাদের সিলেবাসে, ক্লাস 10-এর সিলেবাসে ম্যাক্সিমাম সময়টা হলো 3। এই 3 বছর হচ্ছে ম্যাক্সিমাম সময়, তার বেশি তোমাদের থাকবে না, এটা সিলেবাসের বহির্ভূত। ওকে, এখন যদি বলি স্যার এইভাবে অঙ্ক করতে করতে আমাদের তো ঘন্টাই পড়ে যাবে, একটা 5 নম্বরের অঙ্ক পরীক্ষা হলে করতে গিয়ে যদি আমাকে এতবার সুদ বার করতে হয় তাহলে অঙ্ক তো কমপ্লিট হতেই ঘন্টা পড়ে যাবে। তাহলে তার জন্যে একটা সূত্র তৈরি করা হয়েছিল, সেই সূত্রের প্রমাণটা তোমাদের দরকার হয় না। সেই সূত্রটা হলো P1 + R/100 হোল টু দি পাওয়ার n। এইটা হলো কি? সমূল চক্রবৃদ্ধি বা আসল যোগ চক্রবৃদ্ধি সুদ। ওকে, এখানটাতে এই পি মানে কি? পি মানে হচ্ছে আসল, প্রিন্সিপাল। আর মানে কি? চক্রবৃদ্ধি সুদের হার। এবং এনটা কি? এনটা হচ্ছে সময়, কত বছরের জন্য আমি
চক্রবৃদ্ধি সুদে ওই টাকাটা দিচ্ছি বা ব্যাংকে রাখছি বা কোথাও দিচ্ছি। ওকে, এটাই হলো তোমাদের সমূল চক্রবৃদ্ধি, মানে 3 বছর। এই এনটা আমরা 3 বছর পর্যন্ত ম্যাক্সিমাম প্রশ্নে পাবো। ওকে, এটাই হলো চক্রবৃদ্ধি সুদের আসল বিষয়। এখন তোমাদেরকে আমি ওই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বললাম সেই কথাগুলো অনেকবার রিপিট করে করে শুনবে, দেখতে পাবে কিছু শর্ট প্রশ্ন ওখানে বলেছি। যেমন সব থেকে প্রথম শর্ট প্রশ্ন বলেছিলাম যে কখন চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পরিমাণ সমান হবে। দ্বিতীয়টা বলেছিলাম যে কখন চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হবে। আর এখন একটা প্রশ্ন বলছি, সেটা হলো চক্রবৃদ্ধি সুদের হারটা কি পরিবর্তন হয়? হ্যাঁ, হতেও পারে। কখন? এবছর 5%, দ্বিতীয় বছরে গিয়ে 7% হতেও পারে। কিন্তু সরল সুদের বেলায় আমরা দেখেছি যে টাকাটা রেখে দিয়েছি আসল, সেই টাকার উপরেই আমি 10 বছর, 20 বছর, 40 বছর পর্যন্ত ওই একই সুদের হারে হলো। তাহলে এখানে সুদের হারটা পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে। ওকে, কিন্তু কোন জিনিসটা কখন পরিবর্তনশীল, এখানে একটা শর্ট প্রশ্ন। কোন জিনিসটা? আসল জিনিসটা কি পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে। কখন? যখন 1 বছর পর থেকে পর্ব 1 হবে, সেই পর্ব 1-এর পর থেকে। তাহলে সরল সুদে আসল স্থির থাকে, এখানে চক্রবৃদ্ধি সুদে 1 বছর পর থেকে আসল পরিবর্তন হয়, অবশ্যই হবে। কেন হবে অবশ্যই পরিবর্তন? কারণ আমি বললাম যে ভিডিওতে দেখবে যে আসল প্রথম বছরে একবার সুদ পাচ্ছি, দ্বিতীয় বছরে গিয়ে রেড কালার দিয়ে আমরা গোল করে দিয়েছিলাম সুদের সুদটা। এই সুদের সুদটা কি যোগ হয়ে যাচ্ছে আসলের সঙ্গে, তাই আমরা বলছি কি এখানে লেখা ছিল আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। ওকে, এখন আমি যে পদ্ধতিতে তোমাদের অঙ্কগুলো কষাবো, তোমাদের কোষে দেখি 6.1-এ, সেটাতে শুধুমাত্র এই সূত্র মানে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্রের উপরে বেস করে যে অঙ্কগুলো তোমরা নিজেরাও করতে পারবে, সেই অঙ্কগুলো আমি একটা বক্সের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দাগ নাম্বারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেই দাগ নাম্বার অনুসারে তোমরা যদি ফলো করো, মানে আমি বলতে চাচ্ছি 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ, এই অঙ্কগুলো প্রতিটাই P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, ওই সূত্রে শুধু ফেলে দিলেই অঙ্কগুলো সলিউশন করতে পারবে। এই রকম আরও কিছু প্রসেস নেক্সট ভিডিও যখন দেখাবো তখন এইরকম দাগ নাম্বারগুলো সেম অঙ্কগুলো তোমাদেরকে বলে দেব। আমি তার মধ্যে থেকে 1-2 কষে দেবো, তোমরা নিজেরাই বাকি অঙ্কগুলো করতে পারবে সেম পদ্ধতিতে। ওকে, এখন তোমাদের আমি 4 নাম্বার দাগের অঙ্কটা বলছি ওই সূত্র দিয়ে। 4 নাম্বার দাগের অঙ্ক বলছে 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আমাকে বার করতে বলছে। তাহলে 4 দাগের অঙ্কে প্রশ্নে বলছে আসল 30,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সমান 9%, চক্রবৃদ্ধি সুদের হার 9%, সময় সমান 3 বছর। এটা হলো তোমাদের প্রদত্ত, প্রশ্নে দেয়া আছে। এখন আমরা সূত্রটা শিখেছিলাম কি, সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। আমি সেটাই লিখছি। অতএব 3 বছর পর সমূল
চক্রবৃদ্ধি 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি সমান পি 30,000 টাকা ইন্টু 1 প্লাস আর মানে 9/100 হোল কিউব টাকা। এটা হলো সমূল চক্রবৃদ্ধি আমাদের। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের সহজ করে নেওয়ার জন্য। 109 ইন্টু 109 ইন্টু 109 বাই 100 ইন্টু 100 ইন্টু 100। এটা আমরা কি পাবো? সমূল চক্রবৃদ্ধি। এখন একটা, দুটো, তিনটে, চারটে, 1 2 3 4 এগুলো আমরা কেটে দিলাম। ওকে, তাহলে আমরা এবার এটা ক্যালকুলেশন করে দেখব কত হয়। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম এত বাই 100। এখন এটা মানে হচ্ছে আমাদের 3850.87 টাকা। এটা আমরা কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি। কিন্তু প্রশ্নে আমাদেরকে জানতে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ। এই বাক্সে কিছু অঙ্ক আছে, দেখবে তোমাদের এটাই অ্যান্সার। কারণ প্রশ্নে জানতে চাচ্ছে সমূল চক্রবৃদ্ধি কত, মানে সুদ আসলে কত, এটাই অ্যান্সার। আর 4 নাম্বার দাগে আমাকে জানতে চাচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান 3850.87 মাইনাস 30,000। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাবো 8850.87 টাকা। ওকে, এটাই হলো আমাদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। এখন তোমাদের কিছু জায়গায় দেখবা, তোমাদের কিছু টিচার বলবে যে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলছে। তাহলে আমরা করব কি? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত মাইনাস 30,000, এত মাইনাস 30,000, এত মাইনাস 30,000, প্রতিবার মাইনাস 30,000 করে বারবার ওই লাইনটা লিখতেই হবে। তখন মানে আমার সময় ওয়েস্ট হলো কিছুটা। সেই সময় ওয়েস্ট না করে আমি 3 বছরের সমূল চক্রবৃদ্ধিটা বার করে নিলাম। নেওয়ার পরে চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিয়ে দিলাম। তাহলে সুদ বার হয়ে গেল। তার মানে আমাকে 30,000 এই সংখ্যাটা একবারই লিখতে হলো। আর আমরা যদি এখান থেকে মাইনাস আসল, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল মানে চক্রবৃদ্ধি সুদ, সেই হিসাবে যদি আমরা 30,000 কথাটা ওইভাবে পরপর লিখতে থাকি, হয়তো কোনো একটা জায়গায় আমার মিস্টেক হয়ে গেল, একটা শূন্য কম হয়ে গেল, বা সেই কম না হয়ে হয়তো একটা শূন্য বেশি হয়ে গেল। তখন কি হবে? টিচার, যিনি এক্সামিনার, তিনি করবেন কি, তোমার যদি একটা শূন্য কম পড়ে যায় সেই শূন্যটা এখানটায় তোমাকে বসিয়ে দেবে। মানে এখানে একটা চিকে চিহ্ন দিয়ে অঙ্কটা তারপর থেকে ভুল দেখিয়ে দিয়ে এখানে একটা শূন্য বসিয়ে দেবে। মানে যে শূন্যটা তুমি কম লিখেছিলে তিনি লাল কালি দিয়ে পাশে একটা শূন্য বসিয়ে দিল। আবার ঠিক একই রকমভাবে যদি শূন্য একটা বেশি লিখে ফেলো, তাহলে সেই শূন্যটার ওখানটায় গোল দেবে, দিয়ে মাস্টারমশাই এক্সট্রা শূন্যটা তোমাকে আবার ফেরত দেবে লাল কালি দিয়ে। ওকে, ওর থেকে বাবা আমার এটাই ভালো, আমার বেশিও লিখতে হলো না, ভুল হওয়ার চান্সও থাকলো না। ওকে, এখন এই দাগে 5 নাম্বার যে অঙ্কটা আছে আমি তোমাকে বলেছি একই পদ্ধতিতে করতে। এখন এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি? একই রকম না, একটু আলাদা। ওখানটাতে দেখো 2.5 বছরের সুদ জানতে চাচ্ছে। 2.5 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা আমাকে বার করতে বলছে 5 দাগে। আসলটা হচ্ছে তোমাদের 80,000 টাকা আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 5%। ওকে, তাহলে আমি 5 দাগের অঙ্কটা কিভাবে করব? আমি 5 দাগের অঙ্কটা দুটো ভাগে ভাগ করব।
কেমন দুটো ভাগে? আমি লিখব প্রথমে 2 বছরের ক্ষেত্রে বলে একটা ভাগ করব, মানে 2 বছরের সুদটা আগে আমি বার করে নেব, মানে সমূল চক্রবৃদ্ধিটা বার করে নেব। তাহলে আসল কত? আসল সমান 80,000 টাকা, টাকা। সময় সমান 2 বছর। চক্র বৃদ্ধি সুদের হার সমান কত? 5%, মেবি 5%, অ্যাকচুয়ালি রাইট 5%। তাহলে আমরা পেলাম কি? অতএব 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি কি হবে? 80,000 ইন্টু 1 প্লাস 5/100 স্কোয়ার টাকা। এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ 2 বছর পরে সুদে আসলে। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে রাখি। 80,000 করে 105/100 স্কোয়ার টাকা। এটা আমরা পেলাম কি? 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি। এখন হাফ বছর বাকি আছে, 2 বছরটা বার হয়ে গেল। 2.5 বছরে জানতে চাচ্ছে, মানে হাফ বছর জানতে চাচ্ছে। হাফ বছর মানে হচ্ছে আমি এই যে টাকাটা পেলাম, এটা সুদ প্লাস আসল, চক্রবৃদ্ধি আসল, সুদ চক্রবৃদ্ধি আসল অ্যাড। এই টাকার উপরে যদি আমি হাফ বছরের সরল সুদ বার করি, তাহলে আমরা আসলে কি পাবো? আসলে পাবো সমূল চক্রবৃদ্ধি প্লাস সুদ, মানে টোটাল আসলটা। এখন আমরা বার করব হাফ বছরের সুদ, হাফ বছরের সুদ বার করব। তাহলে হাফ বছরের সুদ, অতএব হাফ বছরের সুদ সমান কত? পি মানে এটাই 80,000 ইন্টু 105 ইন্টু 105/100 ইন্টু 100, এটা হলো পি। টি মানে কত? 1/2 বছর। সুদের হার কত? 5 ইন্টু 100 টাকা। এটা হলো আমরা পেলাম হাফ বছরে সরল সুদ। এটা এবার আমরা ক্যালকুলেশন করছি। 1 2 3 4, 1 2 3 4 দিয়ে ভাগ করলাম। এবার 2 দিয়ে কাটাকুটি করলাম 4। এবার এটা আমরা গুণ করব। এই গুণটা তোমাদের একটা সহজ পদ্ধতিতে দেখাই। 105, 105 এই দুটো সংখ্যাকে আমি গুণ করব। এই দুটো সংখ্যাকে গুণ করার জন্যে দেখো রিপিট সংখ্যা এবং শেষে 5 আছে, এন্ড নাম্বার, এককের ঘরের নাম্বারটা 5। শুধুমাত্র এককের ঘরে 5 এবং রিপিট সংখ্যার গুণফল বার করার এটা প্রসেস। সেই প্রসেসটা হলো, এটা সঙ্গে যে কোনো একটার সঙ্গে +1 করো, তাহলে আমরা পেলাম কত? এই দুটো সংখ্যার সঙ্গে, তাহলে 11 আর এখানে 10। ইজিলি আমরা এই গুণটা করতে পারবো। এই গুণটা করলে আমরা পাবো 110। ওকে, আর এই 5 5 এই 5 5 25 আমরা বসিয়ে দিলাম। তাহলে ইজিলি আমরা গুণটা কষে ফেললাম। ওকে, যদি তোমাদের ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদেরকে এইটা শেয়ার করবা, এই ভিডিওটা, আর প্রসেসটা দেখবে ভালোভাবে। এটার সঙ্গে এবার আমাকে কত গুণ করতে হবে? 20 গুণ করতে হবে। এটা গুণ এটা মানে এত, আর 4 5 20, তাহলে 20 গুণ করলাম। 20 গুণ করলে আমরা আসলে পাবো কত? 0।
তাহলে আমরা অ্যান্সারটা পেলাম কত? 2205 টাকা। এটা আমরা আসলে কি পেলাম? হাফ বছরে এই টাকার উপরে সুদ। ওকে, আমাকে বার করতে বলছে সমূল চক্রবৃদ্ধি কত। তাহলে অতএব নির্ণয় সমূল চক্রবৃদ্ধি সমান, এইটা আসল 80000 ইন্টু 105/100 স্কোয়ার যোগ সুদ 2205 টাকা। এবার এইটাকে তোমরা ক্যালকুলেশন করবে, করে এটা অ্যাড করে দেবে, তাহলে অ্যান্সারটা বেরিয়ে আসবে। এইখানে তোমরা যদি ফলো করতে পারো তাহলে আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা এখানটাতে করে রেখেছি, তোমাদের একটু কাজ দিলাম। এটা খুঁজে বার করে এখানে লিখবে, তারপরে এটার সঙ্গে যোগ করলে সমূল চক্রবৃদ্ধি আমরা 2.5 বছরের জন্য পেয়ে গেলাম। ওকে, যদি ক্যালকুলেশনটা বুঝতে অসুবিধা হয় পরের ভিডিওতে তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমাকে জানাতে পারো। ওকে, নেক্সট যে অঙ্কটা আমরা করতে চলেছি সেটা হলো 6 দাগ বা 7 দাগ বা 8 বা 9, একই টাইপের অঙ্ক। 6, 7, 8, 9 মানে আমরা 6, 7, 8, 9 এই অঙ্কগুলো একই টাইপের অঙ্ক। ওকে, তার মধ্যে কোনো দুটো অঙ্কে আছে সমূল চক্রবৃদ্ধিটা প্রশ্নে দেয়া আছে, আর কোনো অঙ্কে শুধু চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা দেওয়া আছে। আমাকে বার করতে বলছে আসলটা কত, সময়টা প্রশ্নে দেয়া আছে, সুদের হারটাও প্রশ্নে দেয়া আছে ওই 4টের প্রতিটি অঙ্কে। এখন আমি তোমাদের 7 দাগের অঙ্কটা বলছি। 7 দাগের অঙ্কে 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে 3 বছরে সমূল চক্রবৃদ্ধির জায়গায় শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ। 8 এবং 9 দাগের অঙ্কে তোমাদের পার্থক্য এখানেই যে চক্রবৃদ্ধি সুদটা প্রশ্নে দেয়া আছে, আর 8 এবং 9 চক্রবৃদ্ধি সুদ না বলে সমূল চক্রবৃদ্ধি প্রশ্নে বলা আছে। এটাই সামান্য একটুখানি পার্থক্য, সেটা আমি অঙ্কের মাধ্যমে বলবো, তোমরা 8 এবং 9 কিভাবে করতে পারবে। ওকে, আমাকে বার করতে বলছে আসল। তাহলে আমরা 7 দাগের অঙ্কে যাই। মনে করি আসল সমান x টাকা, আসল x টাকা। সময় কত? সময় 3 বছর, সময় 3 বছর। চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সমান 10%। ওকে, তাহলে আমরা বার করি। অতএব 3 বছরে সমূল চক্রবৃদ্ধি x ইন্টু 1 প্লাস r/100 কিউব টাকা। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব এবার। x 1 প্লাস 1/10 কিউব, এখান থেকে 0 একটা বাদ দিয়ে দিলাম। এই লাইনটাতে আমরা কখনো ক্যালকুলেশন করব না, এত টাকা। তার মানে x ইন্টু 11/10 কিউব টাকা। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 11 কিউব। 11 কিউব মানে হচ্ছে 1331/1000, এত টাকা। তাহলে আমরা আসলে কি পেলাম? দেখো, আমি রেড কালি দিয়ে গোল করে দিলাম। এটা হলো সমূল চক্রবৃদ্ধি।
এখন 8 দাগের অঙ্কে প্রশ্নে বলছে যে এই টাকাটা মানেই তোমাদের প্রদত্ত, সমূল চক্রবৃদ্ধিটা প্রদত্ত। ওকে, আর 7 দাগ এবং 6 দাগের অঙ্কে বলছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা প্রশ্নে দেয়া আছে, মানে প্রদত্ত। এখন তাহলে চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান আসল মাইনাস সুদ আসল মাইনাস আসল, চক্রবৃদ্ধি সুদ এত টাকা। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1000 দশাগু 11331 x minus 1000 x equal to 331 x by 1000 এত টাকা। তাহলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ পেলাম আমরা এই টাকাটা। ওকে, প্রশ্নে দেয়া আছে এই টাকাটা কত, সেটা 2648 টাকা। তাহলে প্রশ্নানুসারে 331x by 1000 equal to 2648। তাহলে এখান থেকে আমরা x কত পাবো, 2648 multiply 1000 by 331। এবার এটা আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই অ্যান্সার। দেখো ইজিলি তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে। দেখো এটাকে 8 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়, 8 দিয়ে গুণ করলে এটা আমরা পাবো। তাহলে আমরা পেলাম কত, 1000 টাকা। ওকে, তাহলে আমাকে বার করতে বলছিল, আমার কাছে জানতে চাচ্ছিল যে আসল কত টাকা। আমরা পেয়ে গেলাম x এর ভ্যালু এত। তাহলে আমি এখানটায় একটা ভুল লিখেছি, এই জায়গাটা আমরা প্রায় ভুল লিখি সবাই। আমরা করলাম কি, প্রশ্নানুসারে, অর্থাৎ x একটা চলরাশি, সেই চলরাশির মানটা বার করলাম। সমাধান করলে সমাধানের কোনো একক নেই, অতএব এই জায়গাটায় যদি আমরা টাকাটা লিখি তাহলে টিচার এই জায়গাটা কেটে দেবে, কেটে দিয়ে 1 নম্বর কাটতেও পারি। ওকে, তাহলে আমরা কোথায় লিখব, অতএব নির্ণয় উত্তরটা লিখব কি, অতএব নির্ণয় মূলধন সমান 8000 টাকা। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। নেক্সট যে অঙ্ক সেটা তোমরা রিডিং পড়লে বুঝতে পারবে, প্রশ্ন দুটো পড়লে বুঝতে পারবে। 10 দাগ এবং 11 দাগ অঙ্কটা একই আছে, 10 দাগ এবং 11 দাগের অঙ্ক একই আছে। 10 দাগের অঙ্কে কি বলছে যে কিছু পরিমাণ টাকা একটা ইন্টারেস্টে মানে সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ এদের পার্থক্য কত হবে। পার্থক্য বা অন্তর, কোনো একটা অঙ্কে অন্তর আছে, কোনো একটা অঙ্কে পার্থক্য আছে। অন্তর মানে কি, অন্তর মানে আমরা সাধারণত বলি বিয়োগফল। একেবারে রং কথা, খুব ভুল, এটা মারাত্মক একটা ভুল। বিয়োগ মানে কি, বিয়োগ আমরা 5 বিয়োগ 3 লিখতে পারি, আবার এটাই 3 বিয়োগ 5। তাহলে আমাকে আইডেন্টিফাই মানে একটা নির্দিষ্ট করে বলতে হবে যে বড় থেকে ছোট না ছোট থেকে বড়, দুটোই তো বিয়োগফল। এখানে অন্তর কথাটা মানে হচ্ছে এটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, মানে ওদের মধ্যে ডিফারেন্সটা কত, মানে বড় সংখ্যা আর ছোট সংখ্যার মধ্যে গ্যাপিংটা কত, এটাকেই বলা হয় অন্তর। সাধারণত সবাইকে জিজ্ঞাসা করবা, ম্যাক্সিমাম উত্তর আসবে কি অন্তর মানে বিয়োগফল।
তাহলে বিয়োগফল এটা এটা দু রকম হতে পারে, তাহলে দু রকমের মধ্যে কোনটা? এটা। কেন? অন্তর হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগফল। ওকে, এই অন্তরটা আমাকে বার করতে বলছে বা পার্থক্য কত সেটা আমাকে বার করতে বলছে। আমি তোমাদের 11 নম্বর দাগের অঙ্কটা বলছি। 11 নম্বর দাগে আমি দুটো অপশান, আমি সবসময় দুটো পাঠে অঙ্কগুলো করছি। আমার ভিডিওতে প্রতিটাতে ফলো করবে, যখন এই রকম কোনো অঙ্ক আসবে দুটো পাঠ, সেই দুটো পাঠে আমরা হেডলাইন করে করে ভেঙে নিচ্ছি। নিলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, অঙ্কে কষার সময়ও ভুল হওয়ার চান্স কম থাকবে। তাই আসল প্রশ্নে দেয়া আছে, আসল 10,000 টাকা, 10,000 টাকা, সুদের হার সমান 5%, সময় এখানে তোমাদের 3 বছর বলছে, সময় 3 বছর। ওকে, তিনটে জিনিস আমরা পেয়ে গেলাম। এবার আমরা করব কি, চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 10,000 ইন্টু 1 প্লাস 5/100 হোল কিউব মাইনাস 10,000। এখন এই যে আমরা তো এটা ক্যালকুলেশন করব, এই 10,000টা আমার কোনো কাজে লাগছে না। প্রথম অঙ্কতে আমরা বলেছিলাম কি, আমি যদি এখানে লিখতাম চক্রবৃদ্ধি সুদ না লিখে সমূল চক্রবৃদ্ধি বা আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, তাহলে এইটা ক্যালকুলেশন করে নিতাম, করে নিয়ে 10,000 মাইনাস করতাম, তাহলে এই 10,000টা বারবার লিখতে হতো না। আমি সেটাই করব। আমি তখন যেটা বলেছিলাম সেটা আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কতবার লিখতে হবে সেইটা আমরা অ্যাভয়েড করব। তাহলে এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ, যে 3 বছরে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ যখন করব, তাহলে এটা তখন আমাকে লিখতে হবে না। তাহলে এত টাকা। ওকে, 10,000 এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 105/100 কিউব টাকা। 10,000 ইন্টু 105 বাই 100 ইন্টু 100 ইন্টু 100 কিউব। তাই আমরা 3 বার গুণ করলাম। এখান থেকে আমরা এটা 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 4টে করে শূন্য আমরা কেটে দিলাম। এই গুণটা আমরা আগে দেখিয়েছিলাম, সেই গুণটা আমরা এখানটাতে দেখাচ্ছি আরেকবার। এটার সঙ্গে 1 যোগ হবে বলেছিলাম, যোগ হলে আমরা পাবো 11/10। তাহলে 110 লিখলাম, 110 আর 5 গুণ 25। এটা এর সঙ্গে আবার আমাকে 105 দিয়ে ইন্টু করতে হবে, করে যত পাবো তাকে 100 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে আমরা এটা কত পাই দেখি। তাহলে আমরা পেলাম এত বাই 100। তাহলে এখান থেকে 11576.25, এটা আমরা পেলাম কি, এটা আমরা পেলাম সমূল চক্রবৃদ্ধি, মানে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান 1156.25 মাইনাস 10,000 সমান 1576.25 টাকা। এটা আমরা পেলাম কি,
চক্রবৃদ্ধি সুদ 3 বছরের জন্য। ওকে, এবার আমরা বার করব কি 3 বছরে সরল সুদ। তাহলে এই একটা পয়েন্ট, আর চক্রবৃদ্ধি সুদ হলো একটা, আর সরল সুদ একটা পয়েন্ট। তাহলে সরল সুদে আমরা P ইন্টু T ইন্টু R বাই 100, তাহলে এটা আমরা পেলাম 1500 টাকা। ওকে, তাহলে আমরা দুটো অ্যান্সার পেলাম, একটা হলো চক্রবৃদ্ধি সুদ এই টাকাটা, আর সরল সুদ এই টাকাটা। আমাকে বার করতে বলছে কি ওদের দুটোর, এই সুদ দুটোর অন্তর। তাহলে অতএব নির্ণয় অন্তরফল সমান চক্রবৃদ্ধি সুদ বেশি মাইনাস সরল সুদ ইকুয়াল টু 76.25 টাকা। ওকে, তাহলে আমরা আসলে অ্যান্সারটা পেলাম কত, 76.25 টাকা। এইটা আমরা আসলে অ্যান্সারটা পেলাম। ওকে, ঠিক সেম পদ্ধতিতে তোমরা 10-এর দাগের অঙ্কটা নিজেরা করবে, একেবারে একই রকম পদ্ধতিতে, তাহলে অঙ্কে কোনো ভুল হবে না। এই ভিডিওটা আরেকবার দেখবা, দেখে নিয়ে পজ করে বা ক্লোজ করে তোমরা 10-এর দাগের অঙ্কটা নিজেরাই করতে পারবে, চেষ্টা করবে। ওকে, বাকি যে অঙ্কগুলো তোমাদের আমি স্কিপ করে গেলাম, বললাম এই রকম অঙ্ক, এই অঙ্কগুলো, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি পরের দিন আবার সলভ করে দেবো। ওকে, বাই।